একাত্তর সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আহমেদ। বরাবরের মতোই খবর এবং খবরের পেছনের খবর নিয়ে আমাদের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। যুদ্ধ এই সময় 1971 46 বছর আগে শুরু হয়েছে, বেশ আগেই। আজকের দিনটাতেই তো বাংলাদেশ নামক দেশটার আনুষ্ঠানিক যে সরকার তার যাত্রা শুরু করেছিল 46 বছর আগে। এবং তখন যে কথাটি বলা হয়েছিল, বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি এবং এর দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করছি। মানবিক মর্যাদা, সাম্য এবং তার সঙ্গে সেই সময়ে আমরা ধর্ম, মত এবং সব রেখে অথবা নিয়ে বাঙালিত্ব এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যে গড়ে তুলবার জন্য যে যুদ্ধ ঘোষণা করা হলো, তারই ফলশ্রুতি আজকের বাংলাদেশ। এবং সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আজকে যেখানে আছি সেটি একটু আবার ফিরে তাকাতে চাই। তখন যে রক্ত দিয়েছিল যারা তাদের জীবন দিয়েছিলেন, তাদের প্রতিদান আমরা আমাদের এই বাংলাদেশে কতখানি দিতে পারছি এবং সামনের দিনগুলোই বা আমাদের কেমন যাবে, এসব নিয়ে আমরা কথা বলতে চাই। এর মধ্যে বেশ কিছু ঘটনার ঘটাও আছে। জঙ্গিবাদ বিস্তারের এবং তা মোকাবেলার জন্য নানা রকম পদক্ষেপের কথাও আমরা দেখছি। সম্প্রতি আমরা দেখছি কওমি মাদ্রাসার যারা নেতৃত্বে আছেন তারা সরকারের আস্থায় এসেছেন বলে জানা যাচ্ছে। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। সে কারণে আজকে আমাদের সঙ্গত অতিথি অধ্যাপক আব্দুল মান্নান, চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি, আপনাকে ধন্যবাদ আলোচনায় যোগ দিতে পারার জন্য। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেও অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা আমাদের সেটের সামনে আছেন তাদের আপনাদের মতামত কিন্তু আমি সর্বাগ্রে গ্রহণ করতে চাই, নিতে চাই। আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, ফোন করবেন। আপনার মত নিয়েই আমরা আমাদের অনুষ্ঠান আলোচনার সামনে এগোতে চাইব। আমার মনে হয় সরাসরি আমরা আলোচনায় যাই না। অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছ থেকেই আমরা ঐতিহাসিক মুজিবনগরের যে স্পিরিট যে ছিল এবং সর্বাংশে যে একাত্তরের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটকে আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বিশেষ করে আজকের প্রজন্মের জন্য, বর্তমান প্রজন্মের জন্য মুজিবনগর সরকার জিনিসটা কি, বিষয়টা কি, সেটি একটু বলা দরকার। বলবেন। এটি হচ্ছে এই কারণে আমি বিভিন্ন সময় অনেককে, বিশেষ করে বর্তমান প্রজন্ম ছাত্রছাত্রীরা যখন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে বা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে যায়, তখন এই বিষয়ে প্রশ্ন করলে ওরা খুব পরিষ্কার উত্তর দিতে পারে না। সে উত্তর দিতে না পারার কারণটার জন্য আমি তাদেরকে কোনোভাবে দায়ী করি না। দায়ী করলে সেটা আমাকেই করতে হবে একজন শিক্ষক হিসেবে। কারণ আমি যদি শিক্ষক হিসেবে সেটা তাকে না জানাই বা অভিভাবক হিসেবে তাকে না জানাই, তাহলে সে শিখবে কোথা থেকে? তো সেই কারণে আমি মনে করি যে মুজিবনগর যে দিবস নিয়ে আজকে দিনব্যাপী আলোচনা হচ্ছে, সব পত্রপত্রিকায় লেখা বেরিয়েছে, কথা হচ্ছে, আরও হবে রাত পর্যন্ত। এটি কোত্থেকে এলো, কেন এলো, কি প্রয়োজন ছিল? তো এটি হচ্ছে যে আমরা জানি 25-26 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদেরকে হত্যা করার জন্য, নিধন করার জন্য, তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাঙালি শূন্য করার জন্য যে অপারেশন সার্চ লাইট করা হয়েছিল, তার প্রেক্ষাপটে সেই রাতে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং আসলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার আগেই, বলতে গেলে মার্চের প্রথম থেকে একেবারে 1 তারিখ থেকে বাংলাদেশের সিভিল প্রশাসন বিশেষ করে বঙ্গবন্ধুর নির্দেশে চলছিল। যদিও তিনি সে সময় আরও 100 পূর্ববঙ্গে বা বাংলাদেশে 167 জন যে এমপি নির্বাচিত বা এমএনএ নির্বাচিত হয়েছিলেন, তাদেরই একজন ছিলেন, আওয়ামী লীগের সভাপতি তো ছিলেনই। তার নির্দেশেই বাংলাদেশের বেসরকারি প্রশাসন চলছিল। কারণ ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা করছিল কিভাবে এটাকে ডিলে করা যায় এবং শেষতক এটা বানচাল করা যায়। তো এটা এক থেকে শুরু হলো। 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ আমরা শুনলাম, তারপরে অসহযোগ আন্দোলন শুরু হলো এবং সবশেষে 25-26 মার্চে অপারেশন সার্চ লাইট শুরু হলো। তো সেই রাতে
ঢাকায় এবং ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর সাথে, পাকিস্তান সেনাবাহিনীর সাথে অনেকটা নিরস্ত্র বাঙালিদের সাথে যে অসম একটা যুদ্ধ শুরু হয়েছিল, সেখানে প্রচুর বাঙালি মারা গিয়েছিল। তো ওই রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল 32 নম্বর থেকে। আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে অনেক নেতাই আত্মগোপনে চলে গিয়েছিল, এবং বিশেষ করে যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু বাংলাদেশের সীমান্ত পার হয়ে অনেকে ভারতে চলে গিয়েছিলেন, যেদিকে পারেন। তো তারাই বিশেষ করে এখানে আমাদের কয়েকজনের নাম বলতে হয়, যেমন মুজিবনগর সরকার দিবস আমি আসছি, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আপনার কামরুজ্জামান, তারপরে আরও অনেকে ছিলেন, তারা একসাথে হয়ে এই সরকারটি গঠন করেছিলেন। তবে সরকার গঠনের আগে একটি কথা বলতে হয় যে তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম আজকে আমাদের অনুষ্ঠানে থাকার কথা ছিল, হয়তো কোনো একটা সময় আসতেও পারেন। তারা ঝিনাইদহে উপস্থিত হয়েছিলেন 27শে মার্চে, এবং তারা ঝিনাইদহ থেকে সীমান্ত পার হয়ে ভারতীয় বিএসএফ এর সহায়তায় তারা কলকাতায় গিয়েছিলেন, এবং কলকাতা থেকে বেশ কিছু সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলে তারা 2রা এপ্রিল দিল্লি গিয়েছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলে তার পরামর্শ নেওয়া, তার দিক নির্দেশনা নেওয়া এবং তার সহায়তা চাওয়া। তো ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আপনাদেরকে সহায়তা তো করাটা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিকই আছে, আমরা মানবিক দিকটা আমরা দেখতে পারবো, কিন্তু পলিটিক্যাল দিকটা যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে একটা সরকার গঠন করতে হবে, এবং সেই সরকার গঠনটা করতে হবে যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে, সেটা গিয়ে আগে করেন। এটা কিন্তু আমরা আজকে এই কথাটা খুব সহজে বলছি, আপনি যদি 1971 সনে ফিরে যান, এটা কোনো অবস্থাতে সহজ ছিল না। তেনারা ফিরে এসছেন কুষ্টিয়ার সীমান্তবর্তী অঞ্চলে, তৎকালীন সময়ে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে যারা সদস্য নির্বাচিত হয়েছিলেন, যারা একত্রিত হতে পেরেছেন, সকলে তার পারেন নাই, তাদেরকে নিয়ে বসেছেন এবং আলোচনা করেছেন একটা সরকার গঠন করার দরকার, যেটাকে আমরা এখন প্রবাসী সরকার বলি, মুজিবনগর সরকার বলি। এবং আমার ধারণা আমাদের অনুষ্ঠানে যে কোনো সময় ব্যারিস্টার আমিরুল ইসলাম যদি এসে উপস্থিত হন, তার কাছ থেকে আমরা আরো একেবারে ইনসাইট আমরা পাবো। আমি এটা বলছি, আমি জাস্ট শেষ করছি, আমি কদিন আগে ওই মুজিবনগরে গিয়েছিলাম, আজকে আমার একটা পত্রিকায় লেখা বেরিয়েছে এই সম্পর্কে। তো ওই সিদ্ধান্তর বলে একটি সরকার গঠন করা হয়েছিল, এবং প্রবাসী সরকার কিন্তু বাংলাদেশ যে প্রথম গঠন করেছে তা না, বিশ্বের ইতিহাসে বিভিন্ন সময়ে প্রবাসী সরকার গঠিত হয়েছে। এটা তো প্রবাসী সরকার নয়, এটা আমাদের প্রথম বৈধ সরকার, এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা সেটা গঠন করেছিল। কিন্তু এটা আমাকে মুজিবনগর সরকার বলে এই কারণেই, মুজিবনগর বলে কোনো জায়গায় কিন্তু ছিল না। যেই জায়গাটিতে এই সরকারটি গঠিত হয়েছিল, ভারতীয় কর্মকর্তারা বলেছিলেন যে এইটি ভারতে হলে অসুবিধা আছে ডিপ্লোম্যাটিক্যালি, কিন্তু বাংলাদেশের ভিতরে হওয়াটা বাঞ্ছনীয়। সেই কারণে আমি সীমান্ততে, আমি রিসেন্টলি গিয়েছি, তো যে জায়গাটি আমরা এখন মুজিবনগর বলি, ওই সময় ওইটা জায়গাটা ছিল বৈদ্যনাথতলা, এবং বৈদ্যনাথতলা খুবই একটা নিম্ন মধ্যবিত্ত অঞ্চল আর কি, খুব গরিব জনসাধারণ। সীমান্ত থেকে হার্ডলি আধা কিলোমিটার হবে না, হ্যাঁ, সেখানেই তারা শপথ গ্রহণ করেছিলেন, এবং সেই শপথ গ্রহণ করার প্রেক্ষাপটটা হয়তো ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব আসলে বলতে পারবেন, আমরা ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা একটুখানি যদি এই সরকারে কিন্তু পরবর্তী 9 মাস আমাদের পরিচালনা করেছিল, পুরো মুক্তিযুদ্ধকে পরিচালনা করেছিল, তারা শাসনভার তারা হাতে নিয়েছিলেন সেই সময়। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমরা শুনছিলাম ইতিহাসের নানান দিক আমরা উঠে আসছে ওনার বক্তব্যে। সেই সময়ের এই যে সরকার প্রতিষ্ঠা, এই সরকার প্রতিষ্ঠা হবার কারণেই তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, স্বাধীনতা যুদ্ধ হলো। এটি কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হলো না, তাই তো নাকি? আমরা আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। জি, পুরো ব্যাপারটাকে বুঝতে হলে তো ইতিহাসের ধারাবাহিকতায় দেখতে হবে। আমরা একেবারে শুনলাম, কিন্তু টকশোতে আমরা এভাবে শুনি না, কিন্তু আমরা শুনলাম একেবারে যে কোনো বিষয় জানতে হলে কোথা থেকে আরম্ভ এবং কোথা থেকে শেষ, সেটা না হলে ভালোভাবে জানা যায় না।
পাকিস্তান কেন হয়েছিল, পাকিস্তান আমরা ভাঙলাম কেন, এই প্রশ্ন তো এই ঘটনাগুলির সঙ্গে আমাদের অবশ্যই জানতে হবে। সব সময় ইতিহাস থেকে লোকে শিক্ষা গ্রহণ করে না। আচ্ছা, হ্যাঁ, বলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু এই কথাও আছে যে ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কিন্তু এর একটা অন্য দিকও আছে। যখন একটা সমাজ, একটা জাতি, একটা রাষ্ট্র গভীর সংকটে পড়ে, তখন দেখা যায় ইতিহাসের জ্ঞান ছাড়া শুধু অন্য নানা জ্ঞান দিয়ে সে মানে উত্তীর্ণ হতে পারে না। তখন ইতিহাসের জ্ঞানকে কাজে লাগাতে হয়। আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিতেও কেবল যোদ্ধারা দেশ স্বাধীন করেছে এরকম একটা ধারণা এখন তরুণদের মনেও আছে, কিন্তু কথাটা ঠিক নয়। তখন ওই যে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাজউদ্দিন প্রধানমন্ত্রী, এই সরকার ছাড়া শুধু সেনাপতিরা এবং সৈনিকেরা স্বাধীন করতে পারত দেশ। পরিপূর্ণ গুরুত্বের সঙ্গে রাজনীতিটাকে বুঝতে হবে। যুদ্ধ এক ধরনের রাজনীতি, সশস্ত্র রাজনীতি যুদ্ধ, আর এমনিতে যে রাজনীতি এটা অস্ত্রহীন যুদ্ধ। তো সেই দিক থেকে বিষয়গুলো বুঝতে হবে যে সরকার গুরুত্বপূর্ণ। আমাদের এই সংগ্রামের তো একটা পটভূমি আছে। এক সময়ে এই দেশের লোক পাকিস্তান চেয়েছে, রাজনীতিবিদরা পাকিস্তান আন্দোলনেই করেছেন, যখন তো বিখ্যাত নেতা যারা ছিলেন সকলেই। লেখকদের মধ্যে জনপ্রিয় নেতা যারা ছিলেন, হ্যাঁ, জনপ্রিয় নেতা যারা ছিলেন, শেরেবাংলা ফজলুল হক পাকিস্তান আন্দোলনে ছিলেন না। তিনি থরলি কন্ডেমড হয়েছেন যে তিনি তো পাকিস্তান চান না, যে কারণে 1946-এর নির্বাচনে সম্পূর্ণরূপে তার দল পরাজিত হয়েছে। তিনি নিজে জিতেছিলেন, আরো হয়তো দুই একজন জিতেছিলেন। এটার কারণ তখন পাকিস্তানের একটা ভীষণ জোয়ার সৃষ্টি হয়েছিল। লাহোর রেজলিউশন পাকিস্তান প্রস্তাব বলা হয়, কিন্তু তা ঠিক নয়। তখন ভারত এক রাষ্ট্র হবে একটা চিন্তা ছিল, ভারত বহু রাষ্ট্র হবে এই চিন্তাও ছিল। তার মধ্যে এই লাহোর রেজলিউশন যে পশ্চিম অঞ্চলে এবং পূর্বাঞ্চলে মুসলিম মেজরিটি অঞ্চলগুলোতে আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হবে, একটা মুসলিম রাষ্ট্র হবে, এটা ছিল না। পরে জিন্নাহ সাহেব সোহরাওয়ার্দী সাহেবকে ব্যবহার করে, সোহরাওয়ার্দী তখন বাঙালি নেতার প্রতিনিধি হিসেবে পাকিস্তান প্রস্তাবে রূপান্তরিত করা হয় এটা। ফজলুল হক যখন কলকাতা থেকে ঢাকায় আসেন 47-এর পরে, তাও বছর দেড়েক পরে, তখন তো ঢাকায় মুসলিম লীগের নেতারা, কর্মীরা স্লোগান দিয়েছে, ফজলুল হক কলকাতায় ফিরে যাও, পাকিস্তান তোমার দেশ না। কেবল সোহরাওয়ার্দীর কথা আমরা বলি যে সোহরাওয়ার্দী ঢাকায় আসার পরে নাজিমুদ্দিন তাকে ফেরত পাঠিয়েছিলেন। ফজলুল হক আরো পরে আসছেন ঢাকা, এই যে কি বলে ফুলবাড়িয়া রেল স্টেশন ছিল, ফুলবাড়িয়া, সেখানে তো ফজলুল হকের বিরুদ্ধে মুসলিম লীগের নেতারা এরকম মিছিল করেছেন কর্মীরা। ফজলুল হক সেইগুলো মোকাবেলা করে তিনি ঢাকায় আসছেন। তো এরকম অনেক ঘটনা আছে, সেইগুলো বুঝলে আমরা বুঝবো। তবে ধীরে ধীরে কিন্তু দেশ কিন্তু সামনে চলে এসছে। আমি বলছি যে বাঙালি তো সামনে চলে এসছে, এবং তারা অনুভব করেছে যে তাদের বোধহয় কেবল অনুভবটা পর্যায়ক্রমিক। 1947 সনে পাকিস্তান হওয়ার পরেই সংবিধান তো করতে পারেন এই পাকিস্তান, 1956 সনে সংবিধান করলো, 47 থেকে 56 প্রায় 10 বছর পরে। এই সময় কেন লাগলো এই কারণে যে পাকিস্তান এমন একটা অদ্ভুত রাষ্ট্র তখন হয়েছিল, যেটা সংবিধান প্রণয়ন যে মতৈক্য দরকার, এটা কিছুতেই হচ্ছিল না। স্বায়ত্ত শাসনের প্রশ্ন ছিল, রাষ্ট্রভাষার প্রশ্ন ছিল, আরো কিছু বিষয়ের প্রশ্ন ছিল। তো পাকিস্তান একটা রাষ্ট্র হিসেবে টিকে থাকার সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠিত হয়নি। কারণ রাষ্ট্রের যে ধারণা, যে আধুনিক ধারণা, সেই আধুনিক ধারণা তারা অ্যাডপ্ট করতে পারে নাই, করে নাই এবং করতে পারে না। এটা বুঝতেন না তা নয়, আমরা সেই রাজনীতিতে গেলেই দেখব বিভিন্ন ধরনের মানুষ সহ জিন্নাহ সাহেব এবং তখনকার ওই উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, বোম্বে এই অঞ্চলের নেতাদের মনে, মুসলিম নেতাদের মনে ধারণা ছিল যে দিল্লির, আগ্রার সমস্ত কিছু তো আমাদের, এবং সেই কুতুবুদ্দিন আইবেক থেকে 1000 বছর ধরে মুসলমানরা এই দেশ শাসন করেছে, আবার মুসলমানরা শাসন করবে, এইরকম চেতনা উত্তর ভারতের এবং মহারাষ্ট্র, পাঞ্জাব এই অঞ্চলের মুসলিম যারা নেতা তাদের মধ্যে ছিল। এখন আপনি কি ধারণা করেন, আমরা যদি একটু বর্তমানে খানিকটা ফিরতে আসি, যে জিন্নাহ সাহেবের মনে তো ওই আকাঙ্ক্ষা ছিল যে আমি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হব, জওহরলাল নেহরুর মনে এই আকাঙ্ক্ষা ছিল, তাদের মধ্যে রাইভেলরি ছিল, শেষ পর্যন্ত দুইজনই রাষ্ট্রপ্রধান হয়েছেন।
কিন্তু আলাদা 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 রাষ্ট্র করে দেশ ভেঙে। ভূখণ্ডে, হ্যাঁ। কাজে এখানে অনেক ফ্যাক্টর ছিল, পার্সোনালিটি ক্ল্যাশ আলটিমেট একটা ফ্যাক্টর ছিল। যাই হোক, এইগুলো অতিক্রম করে আমরা আসছি পর্যায়ক্রমে, ধাপে ধাপে। আচ্ছা, আমরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম কেউ উচ্চারণ করে আমি ছাড়া? মানিক মিয়া ছাড়া শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতে পারতেন? আওয়ামী লীগের 6 দফা এত জনপ্রিয় হতে পারত? মানিক মিয়া তো বারবার জেলে গেছে, ইত্তেফাক বন্ধ করছে, সারা দেশের মানুষ ইত্তেফাকের সমর্থন দিয়েছে, এবং ইত্তেফাকের সমর্থন তো আওয়ামী লীগের প্রতি সমর্থন। সেই মানিক মিয়ার নাম কেউ উচ্চারণ করে না। আমি তো মনে করি যে এটাতে আমাদের ইতিহাস চাপা পড়ে। ইতিহাসের বাকে বাকে শেষ পর্যন্ত বোধহয় সঠিক থাকতে হয় মানুষকে। আমি না, সবসময় সঠিক থাকা যায় হয়তো যায় না, একটা অনিবার্যতা দাঁড়ায় যে পাকিস্তান ভেঙে গেল, বাংলাদেশ হলো, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, 6 দফা আন্দোলন, জিনিসগুলো কোনো না কোনো ভাবে আসতোই। বঙ্গবন্ধুর নেতৃত্বে একভাবে আসছে। আর 71-এর যে বিষয়ে আমরা আলোচনা করছি, তখনও দেখতে হবে যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সরকার গঠন একটা অত্যন্ত কঠিন কাজ ছিল। আওয়ামী লীগ দলটা তখন যেভাবে গঠিত হয়েছিল, তার মধ্যে যিনি প্রধান নেতা, যার নির্দেশে সবকিছু পরিচালিত হতো, তাহলে গণভিত্তি এবং যে রাজনৈতিক চর্চা দলটির ছিল দীর্ঘ সময় ধরে, যেটি গড়ে উঠেছিল, সেই চর্চারই বহিঃপ্রকাশ কিন্তু এই মুজিবনগর সরকার। কোনো সন্দেহ নাই তাতে। তবে নেতৃত্ব কিভাবে গঠিত হয় সেই দিকেও ইতিহাস চর্চায় আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমার মনে হয় আমরা আরেকটু বিস্তারিত যদি শুনি। বিস্তারিত যাওয়ার সুযোগ নাই, কিন্তু কয়েকটা পয়েন্ট। যেমন গণতান্ত্রিকভাবে রাজনৈতিক দল গঠিত না হলে সেই দল ক্ষমতায় গিয়ে অসুবিধায় পড়ে। আচ্ছা আচ্ছা, গণতান্ত্রিক ভাবে ভেতর থেকে গণতন্ত্র কি নয়, আমাদের দেশে গণতন্ত্র কিভাবে হওয়া সম্ভব, গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কি, ক্ষমতায় বাইরে থাকাকালে তার কি অবস্থা, কি সমস্যা, ক্ষমতায় আসলে আমরা বড় বড় আলোচনায় ঢুকে যাচ্ছি আমাদের, এবং এই আলোচনাতে আমরা হয়তো ঢুকতে চাই। তবে গণতন্ত্র কোন দেশের জন্য কখন কোন সময়ে প্রযোজ্য, কতটা প্রযোজ্য, সেই আলোচনা আবার বিস্তর আছে। আমরা শুনবো, আমরা শুনতে চাই মূলত আপনাদের কাছ থেকে। ফিরবো একটা ছোট্ট বিরতির সময়ের মধ্যে আমাদের হয়েছে। আশা করি সঙ্গে থাকছেন। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরলাম বিরতির পর। আমরা আছে একাত্তর সংযোগে আমরা কথা বলছি মুজিবনগর সরকারের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের আলোচনায় খানিকটা এরই মধ্যে এসেছে, কিন্তু সেই সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তাদেরই একজন এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, মুজিবনগর সরকারের অন্যতম সংগঠক, আইনবিদ, অন্যতম সংবিধান প্রণেতা। অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দিতে, আপনি পারলেন শেষ মুহূর্তেও। এবং এরই মধ্যে একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তার কথাটি একটু শুনে এসে আমরা নিশ্চয়ই আপনার কথা শুনবো। হ্যালো হ্যালো হ্যালো, জি বলবেন। জি, আমার নাম সেকেন্দার খান, আমি মিরপুর থেকে বলছি, মিরপুর কাজীপাড়া থেকে বলছি। বলবেন। আমার প্রশ্নটা হলো যে দেশের জনগণের কাছে এই জিনিসটা, প্রশ্নটা দেশের জনগণ এবং বিজ্ঞ লোক যারা বসে আছে তাদের কাছে আমার এই প্রশ্নটা। বিএনপি জিয়াউর রহমান 11 নম্বর সেক্টর 11টা সেক্টরে যুদ্ধ পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা ইলেকশনে পাস করছিল জনগণের প্রতিনিধি হিসাবে, তারা মুজিবনগর সরকার গঠন করছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে। তাহলে জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করলো? তারা যে বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর আর অন্যান্য নেতারা যে বলে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে যদি মুজিবনগর সরকার গঠন না হইতো, যদি ভারতের সঙ্গে সামরিক চুক্তি না হইতো, ভারত আমাদের 1 কোটি লোককে না খাওয়াইতো, দেশ থেকে বিতাড়িত করতো, তাহলে এই যুদ্ধে কতদিন যাইতো এবং আমাদের দেশ স্বাধীন হইতো কোথায়? এবং ভারতের কাছে আমাদের যে সৈনিকরা আত্মহতি দিল এবং অস্ত্র দিয়ে আমাদেরকে যুদ্ধ পরিচালিত করতে দিল, এইটা তো শুধুমাত্র আমার মনে হয় অনেকগুলো প্রসঙ্গ আপনার প্রশ্নের মধ্যেই আমরা পাচ্ছি, অনেকগুলো। এই হলো জনমানস। ব্যারিস্টার আমির, আপনি কি এই প্রশ্নের
উত্তর করতে চান? হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সেক্টর কমান্ডার ছিলেন তাদের কাউকেই আমি আন্ডারমাইন করতে চাই না, কিন্তু আমার মনে যে একটি প্রশ্ন রয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার যিনি ছিলেন খালেদ মোশাররফ এবং আমাদের ক্যাপ্টেন কর্নেল হুদা, এই দুজনকে যে সিপাহী বিদ্রোহের নামে যে হত্যা করা হয়েছিল জিয়ার লোকজন, এইটা আমাকে খুব বেদনা দেয়। এবং তারপরে উনি যে সমস্ত কত সৈনিকদের যে ফাঁসি দিয়েছেন সেগুলো আমাকে খুব কষ্ট দেয়। তো এইগুলো আমাদের কাছে কোনো সেক্টর কমান্ডারের কাছ থেকে এটা প্রত্যাশিত নয় যে ক্ষমতা দখলের জন্যে তারা সেই সময়কার সেক্টর কমান্ডারদেরকে হত্যা করেছেন। যেটা কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে, সেটাও যে ফাঁসিতে ঝুলিয়েছিল সেটাকে হত্যা বলে বর্ণনা করা হয়। এই কথাটা আমরা আলোচনায় আনি না এবং কেউ আলোচনা করে না তেমন, কিন্তু এটা শুধুমাত্র আমি দেখলাম হুমায়ুন আহমেদের দেয়াল বইতেই ভিতরে সেই সমস্ত কথাগুলো রয়েছে। কিন্তু অতএব যে সিপাহী বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের উপরে, সেটা খুবই কষ্টকর, বেদনাদায়ক। এমনকি আমাদের কর্নেল ওসমান চৌধুরী, আবু ওসমান চৌধুরী, সেটা আবু ওসমান নট চৌধুরী, আবু ওসমান, তিনি আমাদের প্রথম ব্যক্তি যার সাথে আমাদের দেখা হয় কুষ্টিয়াতে, চুয়াডাঙ্গাতে। এবং তখনও কুষ্টিয়াতে, চুয়াডাঙ্গাতে ওর স্ত্রী, তিনি তাজউদ্দিন সাহেবের আমি যখন পৌঁছাই তখন তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন ওয়ে, এবং তিনি ওদের খাবার দাবার সমস্ত কিছু করছিলেন। ওসমান তখনও কুষ্টিয়াতে রয়েছেন, এবং তার যে নেতৃত্ব এবং তার যে স্বামীর অনুপস্থিতিতে তিনি যে দায়িত্ব পালন করছেন, যেটা আমাদের নিজেদের চোখে দেখা, তাকেও হত্যা করা হয়েছিল। এই জিনিসগুলো খুব বেদনাদায়ক। আমি সেক্টর কমান্ডার হিসাবে আমি আন্ডারমাইন করতে চাই না কাউকে। কিন্তু এই যে হত্যাকাণ্ডগুলো হলো এবং 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 তিনি যে হত্যা তো হত্যাই, এবং এর বিচার হয়নি, এর বিচার, জি বিচার হয়, কিন্তু সেই বিচারের পথ কি আমরা করতে পারলাম কিনা? না, সেটা আমরা করি নাই এখনো। যে কথাটা হুমায়ুন আহমেদ তার দেয়াল বইতে লিখেছেন, এটা যদি কেউ পড়েন তো তাহলে দেখতে পারবেন যে করুণ পরিস্থিতিতে। কিন্তু একজন যদি সত্যি মুক্তিযুদ্ধের সংগঠক হয়ে থাকেন অথবা সেক্টর কমান্ডারের দায়িত্বে তিনি ছিলেন, তাহলে তার এই শিফটিং, আপনি তো সেই সময় ছিলেন, অথবা তার ভেতরে আগে থেকে সেটি ছিল কিনা, আমি বলছি যে এটি কেমন করে সম্ভব? আমরা তো মুক্তিযোদ্ধাদেরকে, আমরা তো জনগণ, আমরা তো লেম্যান, আমরা তো মুক্তিযোদ্ধা বলতে যা বুঝি, তাহলে সেই মুক্তিযোদ্ধারা কেমন করে আবার নিজের দেশের অপর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতে পারে? আমি বলছি সেই জিনটি জায়গা থেকে যদি বলতে হয় তাহলে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, জি, সেই ঘোষণাপত্র লেখার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখানে 3টি মূল্যবোধের কথা উচ্চারিত হয়েছিল। একটি হচ্ছে আপনার সমতা, আর হচ্ছে মানবিক মর্যাদা, আমি পড়ছিলাম শুরুতেই, আর সামাজিক ন্যায় বিচার। তো এই যে মানবিক যে আচরণ, সেই আচরণের প্রতি যদি জিঘাংসায় তারপরে যদি জিঘাংসা যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে তো সে মুক্তিযোদ্ধার যে স্পিরিট সেটা তো বিট্রে করে। তো সেই দিক থেকে আমি বলবো যে মুক্তিযুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে করলে হবে না, আপনার সমস্ত আচরণে বিচরণে, কর্মকাণ্ডে, সমস্ত প্রক্রিয়ায় এই মানবতাবোধটা থাকতে হবে। আমার মনে হয় আবুল কাশেম ফজলুল হক, আপনি কি এই প্রসঙ্গে কোনো মত দিতে চান? একটা ব্যাপার হলো যে জিয়াউর রহমান এবং বিএনপি আওয়ামী লীগ থেকে প্রতিদিন নানাভাবে অভিযুক্ত হচ্ছে। আচ্ছা, এই কথাটাও বারবার প্রচারিত হচ্ছে যে জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর হিসেবে মুক্তিযুদ্ধে এসেছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। এগুলোর জবাব আমরা কি করে দেব? এগুলোর জবাব তো খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা তাদের দলের যারা নেতা, তারা দিচ্ছেন না, অথবা তারা এমন ভাবে দিচ্ছেন যে আমরা ভালো করে শুনতে পারছি না। তো এখানে আমরা তো আউটসাইডার, আমরা কি করে আমাদের গবেষণা কি বলছে? গবেষণা এগুলো নিয়ে কেউ করেছেন বলে আমি জানি না। বই একটা দুইটা লেখা হয়েছে, সেগুলোতে এইসব বিষয় যথাযথ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়নি। সব বই তো পড়ে আমরা দেখিনি, কিন্তু
এই যে মহিউদ্দিন আহমদ বই লিখেছেন জাসদের রাজনীতি, এটা বইটা বই লিখেছেন জিয়াউর রহমান বিএনপির রাজনীতি, এগুলো বইতে এইসব কথা ফলে ফলে খেয়াল করেছেন নিশ্চয়ই এগুলো যেগুলো বিষয় গ্রে রয়ে গেল আমাদের, গ্রে রয়ে গেল, সেই গ্রের উপর দাঁড়িয়ে কিন্তু বড় বড় রাজনৈতিক দল কিন্তু নতুন করে যাত্রা শুরু করে এবং নানা রকম কথা বলবার সুযোগ পায় এবং আমাদের মানুষকে নানা রকম ভাবে বিভ্রান্ত করতে পারে, নতুন নতুন দল গজিয়ে যায়। আমি বলছি যে তাহলে সেটি এই চর্চাটি অথবা এই অনুসন্ধানটি আমরা করতে পারলাম না কিন্তু 46 বছরে আমরা বলতে পারলাম না এই হচ্ছে সাদা, এই হচ্ছে কালো। আমি এখানে একটা কথা বলতে চাই, যদিও এটি আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক না হতে পারে, দর্শক তুলেছেন আমরা আলোচনা সেদিকে গেল আমাদের। জি, যে আমি চট্টগ্রামের সন্তান, জি, জিয়া রহমান চট্টগ্রামের 8 বেঙ্গলের চট্টগ্রাম সেনানিবাসের বাইরে, এটা কিন্তু অনেকে জানে না। জি, 8 বেঙ্গল ছিল 16 শহরে অস্থায়ী একটা মার্কেট হয়েছিল, সিডিএর মার্কেট, এটা খালি পড়েছিল, সেখানে 8 বেঙ্গল হাউসড ছিল, ওখানেই থাকতো। এখন জিয়া রহমান 8 বেঙ্গলে তখন একজন মেজর, আর 8 বেঙ্গলের যিনি সিনিয়র অফিসার তিনি জাঞ্জুয়া। জি, জাঞ্জুয়া। এখন কথা হচ্ছে যে আমি কোনো জিয়া রহমানকে হেয় করতে চাচ্ছি না, মানে সত্যটা বলা ভালো, বাস্তব যেটা, যে ব্যক্তিটি যেখানে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা বলছে তারা মালপত্র মানে অস্ত্রশস্ত্র সোয়াদ জাহাজ থেকে খালাস করবে না, সেটাকে প্রতিরোধ করার জন্য বা সেটাকে বানচাল করার জন্য যে সামরিক অফিসারটির নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী বন্দরে যাচ্ছিল 25 তারিখ রাতে ওই অস্ত্র খালাস করার জন্য, তাহলে 25 তারিখ রাতের আগ পর্যন্ত তার একটা ভিন্ন চিত্র ছিল। He was a professional officer of the Pakistan Army as any other officer. কিন্তু ঠিক তার আগে 25 তারিখের আগে জেনারেল শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ সাভারে বিদ্রোহ করেছেন, আবু ওসমান কুষ্টিয়াতে বিদ্রোহ করেছেন, মেজর রফিক ইপিআর এ ডেপুটেড ছিল, তিনি বিদ্রোহ করেছে। কিন্তু জিয়া আবার পাকিস্তানের খেদমত করতে যাচ্ছে। এখন আমি কারো চরিত্র হনন করতে চাই না, এটা হচ্ছে বাস্তব সত্য, এটা গবেষণার বিষয় না। এটা তো বলছে যে জিয়া ওখান থেকে বাধা পেয়ে ফিরে আসার আগ মুহূর্তে, এটা আপনি কর্নেল ওলির একটা বই আছে, তার থিসিস, ব্যাক পেজে একদম পিছনের মলাটে তার কমান্ডিং অফিসার জেনারেল মীর শওকত আলী একটা এসিআর লিখেছে। সেই এসিআর, এটা ছাপানো আছে কিন্তু যে কেউ দেখতে পারে। এসিআর এ লিখেছে, দিস ইয়াং অফিসার অন দি নাইট অফ 25 মার্চ, মানে 26 তারিখ হয়ে গেছে, এসে ঘোষণা দিল, এসে বলল আমাদেরকে, জিয়া রহমানকে, যে ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন ঢাকা। আচ্ছা, এটা মীর শওকত আলী এসিআর এ লিখছে, কর্নেল ওলি, এটা ওই এসিআরটা ভাবে ছাপানো আছে যে সে একজন খুব ভালো অফিসার, ও দুঃসাহসী একজন অফিসার, এসে আমাদেরকে ওই বাদামতলী আগ্রাবাদে বলল যে ঢাকায় স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। তখন জিয়া রহমান ফিরে এসে 16 শহরে বলল, উই রিভোল্ট। ওকে, আপনি জিয়া রহমানকে 25 তারিখের আগে একটা জিয়া রহমান, 25 তারিখ 26 তারিখ পরে এক জিয়া রহমান, জিয়া রহমান আবার 75-এর পরে 75, আবার আমরা আরেক ভিন্ন আরেক। জি, তো সুতরাং যিনি প্রশ্ন করেছেন তিনি যথার্থই প্রশ্ন করেছেন, এইসব প্রশ্ন হতেই থাকবে। ওনারা হয়তো একটু বয়স হয়েছে করছেন, নতুন প্রজন্ম করতেই থাকবে, এই প্রশ্নের উত্তর দিতেই থাকবো। আমরা যারা চাক্ষুষ দেখেছি, ওই সময় ছিলাম, আমাদের পরবর্তী প্রজন্ম, ঐতিহাসিক দিনে আমাদের এইরকম নানা রকম ইতিহাসের নানান বাঁক আমাদের ঘুরতে হয়। আজকে আমরা বসছি এখানে যে মুজিবনগর সরকার কি প্রেক্ষাপটে হয়েছিল এবং সেটা কেন প্রয়োজন ছিল, এটি আমরা স্যার আমরা একটু শুনি। আর একটা বিরতির সময় আমাদের দুঃখজনকভাবে এই মুহূর্তে হয়েছে, সঙ্গে থাকবেন, ফিরছি খানিক পরে।
থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরলাম শেষ বিরতিতে। আমরা আছি মুজিবনগর সরকারের ঐতিহাসিক প্রেক্ষাপট আজকে আমরা আলোচনার সুযোগ পেয়েছি। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, সেই সময়কার মুজিবনগর সরকারের অন্যতম সংগঠক। আমরা শুনবো আপনার কাছে খানিকটা অধ্যাপক আবুল কাসিম ফজলুল হক, আপনি যদি সেই সময়টা আবার আমরা একটু ফেরত আসি, যে প্রশ্নটি আমার শুরুতেই ছিল, তাহলে এই সরকার গঠন হবার মধ্য দিয়ে মূলত নিরস্ত্র যে বাঙালি অথবা জনগণ, হ্যাঁ, যারা যারা প্রকৃত যারা 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 মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সরকার তো প্রতিষ্ঠিত হলো, তাই তো? এবং এর মধ্য দিয়ে যে সেনাবাহিনী দ্বারা পরিচালিত যুদ্ধ এবং জনগণ দ্বারা পরিচালিত যুদ্ধ দুটো এক কাতারে আসলো, তাই কি? সরকারের দ্বারা পরিচালিত হয়েছে গোটা ব্যাপারটা। আচ্ছা, সরকারকে গুরুত্ব না দিয়ে শুধু মুক্তিযুদ্ধ সেনাপতিদের ভূমিকা দেখলে আমরা ভুল করব। সরকার এবং মুক্তিযোদ্ধা সবটা মিলিয়ে একটা পূর্ণতা, সেইভাবে দেখতে হবে। আচ্ছা, এবং সেইভাবে দেখবার জন্যই সেই সময়কার মুজিবনগর গঠনের যে প্রক্রিয়াটি ছিল সেটি একটি ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত ছিল, তাই তো? সরকার গঠন অবশ্যই তখন সঠিক সিদ্ধান্ত ছিল। সরকার গঠন একরকম অনিবার্য ব্যাপার ছিল। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে 1970 সনে নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছিল, এটা সরকার গঠনের জন্য হয়নি নির্বাচন। নির্বাচনটা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো কাজ করবে, সংবিধান তৈরি করবে কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে, একেবারে লিগ্যাল ফ্রেমওয়ার্কের, হ্যাঁ, লিগ্যাল ফ্রেমওয়ার্কের 90 দিনের মধ্যে একটা সংবিধান তৈরি করবে এই ইলেক্টেড মানে অ্যাসেম্বলি। এবং 90 দিনের মধ্যে যদি সংবিধান তৈরি না করতে পারে, তাহলে এই অ্যাসেম্বলি বাতিল হয়ে যাবে, প্রেসিডেন্টের শাসনই থাকবে, অর্থাৎ ইয়াহিয়া খানের। যদি 90 দিনের মধ্যে যে সংবিধান তারা তৈরি করে দেবেন প্রেসিডেন্টের কাছে সেটা পাকিস্তানের সংহতি রক্ষার জন্য বিশ্বাসযোগ্য মনে হলে প্রেসিডেন্ট অনুমোদন করবেন, অন্যথায় অনুমোদন করবেন না, এবং অটোমেটিক্যালি এই সংসদ বাতিল হয়ে যাবে। ফলে সংবিধান রচনার যে প্রক্রিয়াটি, সেটি কি যুদ্ধকালীন পরিস্থিতিতেই এক ধরনের শুরু হলো, নাকি আগে থেকেই? না, আমি যে কথাটা বলছি যুদ্ধের ঠিক আগের পর্যায়ের কথা। যখন 25শে মার্চ এঠে গেল, তখন তো আগের এগ্রিমেন্টে কেউই রইলাম না, তখন নতুন সিচুয়েশন, তখন সরকার গঠনের অনিবার্যতা। আপনার প্রশ্নটা আর অ্যাঙ্গেলটা বেসিক ইনফরমেশনস থেকে বিচ্যুত। আচ্ছা, কারণ 17 এপ্রিল আজকে আমরা পালন করছি। এই সরকারকে যদি 17 এপ্রিল যদি তাৎপর্য বুঝতে হয়, আপনাকে 1 মার্চে চলে যেতে হবে। 1 মার্চে তখন আমরা একটা সংবিধান খসড়া তৈরি করেছিলাম 6 দফা 11 দফার ভিত্তিতে। সেই ইতিহাসটি আমরা শুনেছিলাম, ঠিক বিরতির আগে সেটি আমরা বলেছিলাম বলেই আমরা যাচ্ছি, কারণ আপনার প্রশ্নটা সঠিক না, সেজন্যই বলছি। এবং সেখানে যখন এটা ইয়ে হচ্ছিল, এই আমরা ওইটাকে অ্যাপ্রুভ করাচ্ছি সেন্ট্রাল কমিটি থেকে, সেই সময় ঘোষণাটা আসলো অনির্দিষ্টকালের জন্য সংসদ বৈঠক স্থগিত করা হলো। এবং সাথে সাথে জনগণ পথে নেমে এলো, এবং তারা বলছে 6 দফা না 1 দফা, 1 দফা 1 দফা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তো এই যে স্লোগানটা আসলো, তখন আমরা রাশ করলাম। আমাকে আগে থেকে বলা ছিল, আমি হুইপ ছিলাম পার্টির, বঙ্গবন্ধু বলেছিলেন যে তুমি একটা 2 হাউসকেই ডাকো। অতএব আমরা যে অ্যাসেম্বলি ছিল এবং পাকিস্তান কনস্টিটিউশন 2 হাউসে আমরা বসেছি। তখন ওখানে যখন গেলাম, তখন তো একটা খুব ওরকম একটা পরিস্থিতি, এবং ওখানে হুমকি আসছে পূর্বাণী হোটেলের মালিকদের কাছে যে এখনই আমরা ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে যাচ্ছি, গুড়িয়ে দেবো ইত্যাদি। তারাও খুব নার্ভাস অবস্থায়। আমি কিছু চিন্তা করবেন না, আমরা আমাদের কাজ খুব সহজে করে ফেলবো। তো আমি 2টা রেজলিউশন লিখলাম। একটা রেজলিউশন হচ্ছে যে নিন্দা প্রস্তাব, এই অসাধু এবং আপনার বিশ্বাসঘাতকতামূলক আচরণের জন্য। আর আরেকটি লিখলাম যে আমরা 2 হাউসই একমত হয়ে আমরা সমস্ত ক্ষমতা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অর্পণ করলাম, এবং তিনি এই পরিবর্তিত যে সিদ্ধান্ত নেবেন সেইটাই এই হাউসের সিদ্ধান্ত বলে পরিগণিত হবে। আর তারপরে আপনাকে যদি 1 মার্চ আপনার বুঝতে হলে 1 মার্চ থেকে এই যে 25শে মার্চ পর্যন্ত 24টা দিন, এই 24টা দিন আমি তুলনা করি পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক ছিল, 24 বছরের যে গ্লানি এবং 25 বছরের যে আপনাদের শোষণ, আমাদের নির্যাতন, আমাদের বিচারহীনতা, এবং এখানে যে টর্চার ইত্যাদি হয়েছে, তারই
প্রেক্ষিতে বঙ্গবন্ধুর এই 24 বছরের যে রাজনীতি, সেই রাজনীতির সবচেয়ে বড় ক্লাইম্যাক্স হলো সেই দিন। অতএব তিনি তখন এই যে ক্ষমতা দেওয়া হলো, এটা নন কর্পোরেশন মুভমেন্ট আমরা বলি, কিন্তু আসলে এটা কিন্তু সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ, এবং তিনি সরকার হিসেবে দেশ পরিচালনা করছিলেন। অতএব তখন দেশ পরিচালনা করছিলেন কে? বঙ্গবন্ধু করছিলেন। অতএব যখন প্রশ্ন উঠেছে যে সরকার গঠন করার নিয়ে আমাদের ভিতরে প্রশ্ন উঠেছিল যে, এবং বিশেষ করে ইয়াং যারা ছিলেন নেতৃবৃন্দ, তারা বলেছিলেন যে এখন এই সমস্ত সরকার গঠন না, এখন আমাদের রেভলিউশনারি কাউন্সিল গঠন করতে হবে, যেতে হবে। সেখানে আমি ওই কথাটা বলেছিলাম যে দেখেন, আমরা সরকার নতুন করে গঠন করি নাই, বঙ্গবন্ধু সরকার গঠন করে রেখে গেছেন। অতএব সেই জন্যে আমরা 10ই এপ্রিলে যে ঘোষণাপত্রটা লিখেছিলাম, সেইটার ভেতরে এই বিষয়গুলো ঘটনা পরম্পর সাজানো রয়েছে। অতএব সেইখানে এই প্রশ্নটা যে অপ্রাসঙ্গিক বিষয়, এবং সরকার গঠন করবার ক্ষমতা তো শুধু আমাদের জনগণের রিপ্রেজেন্টেটিভ ছিল, এবং সেটাই আমরা কনফার্ম করেছি। অতএব সেই কনফার্মেশনসটা যে আমাদের 1 মার্চের যে রেজলিউশন, তার সাথে আপনাকে লিঙ্ক করতে হবে 10 এপ্রিল, এবং সেটা তারপরে 17 এপ্রিলে সিরিমোনিয়াসলি আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সারা বিশ্বের কাছে আমরা প্রকাশিত হলাম। আমি সেটাই মূলত আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম। আমি বোধহয় প্রশ্নের ধরনটিতে বোধহয় পার্থক্য ছিল, এবং এইটি আমরা আলোচনা করেছিলাম ঠিক বিরতির আগে আগে। সেই প্রসঙ্গ ধরেই আমরা সেই প্রশ্নটি আপনাকে করবার চেষ্টা করেছি। শেষ মিনিটে আমরা আছি, আপনি কি আর কিছু যোগ করতে চান কি? রাইট অ্যানসার যেতে হলে রাইট প্রশ্ন করতে হবে। জি বলবেন। না, আমি যেটা বলতে চাই, যদি শেষ প্রশ্ন বলেন, যে মুজিবনগর সরকার বলি বা আমাদের প্রথম সরকার বলি, ওই দিন 17ই এপ্রিল 1971 সনে একটি সরকার গঠিত না হলে তাহলে বাংলাদেশের ভিতরে যে যুদ্ধটা হচ্ছিল সেটি একটা বিশৃঙ্খল গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারত। কারণ এখানে কোনো সেন্ট্রাল কমান্ড ছিল না, হ্যাঁ, কমান্ড থাকার কোনো সুযোগ ছিল না। যেহেতু একটা সরকার গঠিত হয়েছে, আমি পছন্দ করি বা নাই করি, আমি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছি, অর্থাৎ সরকারের নির্দেশনা মানতে আমি এখন বাধ্য হলাম। যেমন যখন এম.এ. ওসমানীকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করা হলো, তার নির্দেশ মানতে সকল সেনা কর্মকর্তারা বাধ্য হলো। যখন তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হলো অ্যাজ প্রাইম মিনিস্টার, তার নির্দেশনা মানতে সকলে বাধ্য হলো। সেটা যদি না হতো তাহলে বাংলাদেশে আমাদের এর মধ্যে অনুষ্ঠান একেবারে সময় আমরা শেষ করে ফেলেছি। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।